দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সিনেমার আলাপ এই অনুষ্ঠানে। সংবাদ প্রকাশে আমরা সিনেমার আলাপে আপনারা জানেন যে সিনেমা নিয়ে আলাপ করে থাকি এবং এই অনুষ্ঠানে অতিথিরা থাকেন যারা আসলে চলচ্চিত্র জগতে ওতপ্রোতভাবে জড়িত। তো আজকে আমাদের সাথে যুক্ত আছেন এমন একজন মানুষ, তিনি দেশে এবং বিদেশে সমানভাবে সমাদৃত হচ্ছেন। সম্প্রতি তিনি ভারতের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেটির নাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, গোয়াতে যেটি অনুষ্ঠিত হয়েছে, সেইখানে উপস্থিত ছিলেন নিজের চলচ্চিত্র নকশি কাঁথার জমিন নিয়ে। আকরাম খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং সেখানে আপনার চলচ্চিত্র অনেক প্রশংসিত হয়েছে বলে আমরা জেনেছি। তো সত্য আপনি এই চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন। প্রথমে আসলে জানতে চাইবো আপনার এই ছবি নিয়ে আপনার অভিজ্ঞতাটা কি সেখানে। নিজের ছবি নিয়ে কথা বলাটা বিব্রতকর ব্যাপার, অন্য কেউ বললে ঠিক আছে, নিজের ছবি নিয়ে নিজে কথা বলতে আমার আসলে আমি কমফোর্টেবল না। তবে ভালো লাগলো, কারণ অনেক আইএফএফআই যেটা গোয়ার যে ফেস্টিভ্যাল, যেটা আইএফএফআই এর ফেস্টিভ্যাল, যেটা গোয়াতে, যেটা মূল স্থান যেখানে অনুষ্ঠিত হয় ফেস্টিভ্যালটা, সেটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেটা অনেক পুরানো একটা ফেস্টিভ্যাল। আর এখানে অনেক ভারত থেকে, বিদেশ থেকে, মানে সারা পৃথিবী থেকে যেটাকে বলে সিনেফেলিক বা ফিল্ম কালচারের সাথে যুক্ত, ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে যুক্ত, ফিল্ম তারপর আবার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা, তারা সবাই আসে এবং একটা সিরিয়াস অডিয়েন্স, এবং ওই অডিয়েন্স সিনেমার ব্যাপারেও খুব অনেস্ট, অনেক সময় ব্রুটালি অনেস্ট আর কি। এবং যে ভালো না লাগলে চলে যাবে, ভালো বা ভালো না লাগলে ভদ্রতা করবে না, তারা এসে বলবে না ভালো লাগছে, তারা যেটা ভালো লাগছে সেটাই বলবে। তো সেখানে ছবি দেখানোর পর যে আমার সিনেমাটা একটু খুব কনভেনশনাল, মানে খুব প্রথাগত ল্যাঙ্গুয়েজ ছিল না সিনেমাটার। একটু যেহেতু নকশি কাঁথার জমিন হাসান আজিজুল হকের বিধবাদের কথা থেকে করা, এবং বিধবাদের কথাও খুব সহজ একটা ফর্ম না, এটা একটু অ্যালেগরিক্যাল এবং এটা একটু সহজ না। তো সুতরাং আমিও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, এবং এটার মধ্যে যথেষ্ট পরিমাণ বলা যায় একটা এক্সপেরিমেন্ট আছে, কিন্তু দেখতে বোঝা যায় না, অবশ্য দেখতে সহজই লাগে, কিন্তু একটা ফর্ম নিয়ে একটা এক্সপেরিমেন্ট আছে। তো আমি তারপরে আবার মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধ, আমি যেহেতু মুক্তিযুদ্ধের 50 বছর পরে চলচ্চিত্র নির্মাণ করছি, সুতরাং মুক্তিযুদ্ধের সব ইনফরমেশন দিয়ে, তথ্য দিয়ে আমি চলচ্চিত্রটা নির্মাণ করি। আমি ধরেই নিচ্ছি যে মুক্তিযুদ্ধ সম্বন্ধে সবাই সবকিছু জেনে গেছে, এরকম একটা জায়গা থেকে শুরু করেছি। সুতরাং ছবিটা বুঝতে খুব সহজ হবে এটা আমার কখনো মনে হয়নি। হাসান আজিজুল হকের গল্পটাও খুব ঠিক লিনিয়ার গল্প বলতে যা বোঝায় তা নয়, কারণ এটা থেকে শুরু হয়, আবার পেছনে যায়, আবার সামনে আসে, এরকম একটা জায়গা থেকে দুই বোনের গল্প, এবং এটা খুব কঠিন। কিন্তু আপনি ফর্ম নিয়ে কথা বলছিলেন, আমি একটু ছোট ইনফরমেশন, তথ্য যোগ করতে চাই। সেটা হচ্ছে যে আপনারই একজন চলচ্চিত্রের কাজ করেছেন, তিনি বলছিলেন যে অমৃত শেরগিল এবং সুলতানের পেইন্টিং আপনার চলচ্চিত্রের ভাষাকে অনেকখানি প্রভাবিত করেছে। সেটা নিয়ে যদি একটু কিছু বলতেন আর কি। আসলে কি, শেরগিল আর সুলতান আমার আমাদের চলচ্চিত্রটা ইনফ্যাক্ট, আমি তো একা না, আমাদের চলচ্চিত্রটার মূলত গ্রামের প্রেক্ষাপটে তৈরি। সুতরাং গ্রামের প্রেক্ষাপটের মাটি হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে বেশি ছিল, মাটির বাড়ি, গেরুয়া রঙের মাটি। তো সুলতান এবং শেরগিল দুইজনেরই দেখা যায় যে তারা যেহেতু ভারতে, সুলতান যেহেতু পূর্ব বাংলার এবং শেরগিল যেহেতু ভারতের প্রান্তিক মানুষ নিয়ে কাজ করেছেন, সেহেতু তাদের পেইন্টিং গুলাও মূলত মাটির গেরুয়া ব্যাকগ্রাউন্ডের প্রেক্ষাপটেই করেছে। সুতরাং কালার স্কিমটা, আমি এর জন্য যে কাপড়গুলা পরবে বা কি কাপড় পরতে পারে, সেই কালার স্কিমটার জন্য আমি শেরগিল এবং সুলতান, ওই আমার যে কস্টিউম ছিল তাকে প্রচুর দেখেছি। শুধু শেরগিল এবং সুলতান না, আমি ইনফ্যাক্ট তখন প্রচুর পরিমাণ স্টিল ফটো ব্যবহার করেছি, দেখেছি ওটার রিসার্চ মেটেরিয়াল হিসেবে। কিন্তু শেরগিল এবং সুলতান আমি মূলত কালার স্কিমের জায়গা থেকে মানে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি অনেক। আপনার চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আমরা যদি খাঁচার কথা বলি,
এই ছবিটা সম্পর্কে একটু বলে নিই যে নকশিকাঁথার জমিন দর্শকদের জন্য যে ফেস্টিভ্যাল ঘুরে এলো সম্প্রতি, সেখানে ICFT ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল ছবিটি। তো যেটা বলছিলাম যে নকশিকাঁথার জমিন আমরা এখনো দেখিনি, সেটা মুক্তির অপেক্ষায়, হয়তো সামনে দেখবো। কিন্তু এর আগেও যদি দেখি যে আপনার খাঁচা যে চলচ্চিত্র, সেটিও হাসান আইজুল হকের গল্প অবলম্বনে তৈরি করা, এবং সেখানেও আপনার এক ধরনের চলচ্চিত্রের ভাষা ছিল যে আপনি সাধারণত ক্রস কাট বা এই ধরনের পশ্চিমী যে ধরনের ধাঁচে আসলে ছবি সম্পাদনা হয়, সেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন বা বেরিয়ে আসতে চান। এখানেও কি একই ধরনের সম্পাদনা রীতি আপনি অনুসরণ করেছেন কিনা? হ্যাঁ, এখানেও এক ধরনের সম্পাদনার রীতি আছে, এবং যদিও নকশিকাঁথা খাঁচা তো আসলে মূলত একটা আটকে পড়া মানুষ যারা নাকি আসলে দেশান্তরের মাধ্যমে ভাবছে যে তাদের জীবনের সকল মানে মঙ্গল আসবে বা জীবন তাদের সমৃদ্ধ হবে, কিন্তু তারা আটকে গেছে। তারা ভূমি বদলের মধ্যে দিয়ে দেশ তারা সক্ষম হচ্ছে না করতে, দেশান্তরিত হতে, এবং আটকে পড়া মানুষের বেদনা, এবং দিনে দিনে সেই আটকে পড়া মানুষদের আসলে কিভাবে করে ক্ষয় হয়ে যাচ্ছে। তো সেই গল্প, সুতরাং এটা আসলে মূলত ওয়েটিং এর গল্প ছিল। খাঁচাটা ছিল হচ্ছে ধীরে ধীরে একটা পরিবার যাদের কিছুই বদলায় না, কিন্তু তাদের শুধু খারাপ হতে থাকে আর কি। কিন্তু নকশিকাঁথার জমিন আবার ঠিক অন্যরকম। তারা আসলে একটা নিয়তি দ্বারা তাড়িত, যেটা দুই নারীর গল্প যারা যুদ্ধের সাথে কোনোভাবে সম্পর্কিত না, মানে সম্পর্কিত মানে তারা তার রাজনীতির সাথেও সম্পর্কিত না, তারা কি বলে অক্ষর জ্ঞান সম্পন্ন না, অন্যদের সিদ্ধান্তের পরিণতি তারা ভোগ করছে এবং তাদের এফেক্ট হচ্ছে, প্রভাবিত। এবং সেটা অনেকটা একটা ব্রেক ফেল গাড়িতে বসার মতো, যে গাড়িটার নিয়ন্ত্রণ নেই, তারা শুধু পরিণতির দিকে আগায় যাচ্ছে। সুতরাং দুই দিকে, একটা হচ্ছে একটা স্থিরতার গল্প, আর একটা হচ্ছে কি গতির গল্প, কিন্তু যেই গতিটা আবার তার নিজের নিয়ন্ত্রণের মধ্যে নাই। তো এটা দুই ধরনের এফেক্ট। একটা ছবি আপনি দেশভাগ নিয়ে করেছেন, দেশভাগের ছায়া, আরেকটিতে মুক্তিযুদ্ধের ছায়া, মানে দুটোই খুবই, আমি বলবো যে রাজনৈতিক চলচ্চিত্র। মানে আপনার এই মানে যে ঝোঁকটার ব্যাপারে যদি কিছু বলতেন, দেশভাগের চলচ্চিত্র নিয়ে বানানোর পরে আপনি এরকম একটি গল্প বেছে নিলেন যেখানে মুক্তিযুদ্ধ আসলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে কিন্তু অন্য গল্পের ভেতর, কারণটা যদি বলতেন। আমি আসলে প্রথম চলচ্চিত্র আমার ঘাসফুল। হ্যাঁ, প্রথম এখন ঘাসফুল 90 দশকের প্রেক্ষাপটে যেই সময়টা আমি বড় হয়েছি, 90 দশকের বাঙালি মুসলমান শিক্ষিত পরিবার, যাদের যেই পরিবারগুলোকে আসলে সিনেমায় রিপ্রেজেন্টেশনটা ঠিক আমি যেভাবে বড় হয়েছি সেভাবে হয়নি। তো আমি ঘাসফুল এক ধরনের বলা যায় অনেক টুকরা টুকরা ঘটনা, মানে স্মৃতি বিস্মৃতির গল্প, যেটা আসলে এক ধরনের সোনাটার মতো, মানে একটা কবিতার মতো করে উপস্থিত করা। তো সেখানে তো সেটা বলার প্রয়োজন ছিল, কারণ আমি যে সময়টায় বড় হয়েছি সেই সময়টাকে সেটা কোনো না কোনো ভাবে আমি চলচ্চিত্রের মধ্যে রিপ্রেজেন্ট করতে চেয়েছি। তো সেটার জন্য। আর তারপরে আমি দেশভাগ বেছে নিয়েছি প্রথমত হচ্ছে কি, হাসান আজিজুল হক আমার প্রিয় লেখক, কারণ হাসান আজিজুল হকের লেখার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেরকম চলচ্চিত্রের জন্য যেটা আমার চলচ্চিত্রের জন্য যেটা পছন্দ, সেটা হচ্ছে কি হাসান আজিজুল হকের গল্পের মধ্যে টেম্পোরাল ব্যাপারটা আছে, সময় দেখা যায়, সময়ের ট্রেস আছে ওর মধ্যে, এবং সেটা সিনেমায় আবার এলিপ্টিক্যাল, মানে সে গল্পের মধ্যে একটু রেখে গল্প বলে, ইঙ্গিতে গল্প বলে, সেগুলো আবার আমার নিজের পছন্দের বিষয়, যে একটু ইঙ্গিতে গল্প বলা, একটু এলিপ্টিক্যাল রেখে বলা, আবার টেম্পোরাল একটা ব্যাপার থাকা। তো সেগুলো আবার হাসান আজিজুল হকের গল্পের মধ্যে এমনিতেই আছে, সেগুলো আবার সেটা আবার আমারও একটা টেন্ডেন্সি, এগুলো আমার পছন্দের জিনিস, সেটা আমি খুব হাসান আজিজুল হকের সাথে রিলেট করতে পারি ওই জায়গাগুলোতে। তো সেই দিক থেকে একদিক থেকে হাসান আজিজুল হক পছন্দ। যাই হোক, আমি একটু শেষ করে নেই। আরেকটা জিনিস হচ্ছে কি, যে রাজনৈতিক ব্যাপারটা সেটা হচ্ছে কি, যে আমি যেই সময়, এটা আমি আগেও একটু বলেছি, তা হোক যেহেতু আপনি বলেছেন তাই আমি বলছি, যে আমি তো আসলে সামরিক শাসনের আমলে বড় হয়েছি, বলা যায় 80 দশকে। আমরা, যদিও আমার জন্ম 74-এ, কিন্তু বড় হয়েছি তো মোটামুটি 80 দশকের দিকে, সামরিক সময় বড় হয়েছি। তো তখন এক ধরনের রাজনৈতিক ভাবে কোনো
আমাদেরকে এক ধরনের বিস্মৃতির মধ্যে নিয়ে যাওয়ার, ওই ইতিহাসের বিস্মৃতির মধ্যে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। সেটা আমাদের বইয়ের মধ্যে ইতিহাস নাই, আমাদের স্কুলের বইয়ে আসলে দেশভাগ নাই। আমরা যখন সামরিক আমলে বড় হচ্ছি তখন মুক্তিযুদ্ধ আসলে আমাদের পাঠ্য পুস্তকের মধ্যে ছিল না। এক ধরনের সরকার বিরোধী আন্দোলন হচ্ছিল, সেই কারণে বিভিন্ন জায়গায় রাজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল থিয়েটার বা বিভিন্ন অন্যান্য শিল্প মাধ্যমে। কিন্তু সেটা এতই বেশি সরকারের, একটা সামরিক সরকারকে নামানোর জন্য বা তার বিরুদ্ধে আন্দোলনের জন্য হচ্ছিল যে শিল্পমানটা সেখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, যত না বেশি অ্যাক্টিভিজমটা যেখানে ওখানে এত গুরুত্বপূর্ণ ছিল। তো ওরকম একটা সময় আমি বড় হচ্ছিলাম, এবং আমার পরিবার যেহেতু খুবই একাডেমিক পরিবার ছিল, তো আমার বাবা মা অরাজনৈতিক ছিল এবং তারাও চেয়েছিল যে আমি পলিটিক্যাল হিসেবেই বড় হই, কারণ তখনকার সময়টা খুবই একটা গোলমেলের সময়। দেখা যাচ্ছে যে আমাদের মন্ত্রী মহাদয় নিজেই হয়তো বা মুক্তিযুদ্ধ বিরোধী, অথবা এক ধরনের সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লোকজনই হয়তো বা রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত। এখনো যে পুরোপুরি তা না সেটা আমি বলবো না, কিন্তু জড়িত। এবং সবারই একটা প্রচেষ্টা ছিল কতটা ইতিহাসকে মুছে ফেলা যায়, বিস্মৃতির মধ্যে নিয়ে যাওয়া যায় সেরকম। তো একভাবে সর্বদিক থেকেই এক ধরনের একটা ম্যাস অ্যামনেশিয়া বা একটা বিস্মৃতির মধ্যে নিয়ে যাওয়া, যেটা আমরা মার্কেজের মধ্যে দেখতে পাই, সেরকম একটা ব্যাপার ছিল। তো আমি যখন নাকি চলচ্চিত্র সংসদ আন্দোলন শুরু করি, তখন আমাদের মধ্যে অনেকটা ব্যাপার ছিল যে যেহেতু আমাদের মধ্যে রাজনৈতিক শিক্ষা দীক্ষাটা তখন যেহেতু অ্যাপলিটিক্যাল হওয়াটাই একটা ট্রেন্ডের মতো হয়ে যাচ্ছিল, তো আর্ট ফর আর্ট সেক্টরই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছিল যে আমাদের ভূখণ্ডের রাজনৈতিক পলিটিক্যাল হিস্ট্রি এগুলোর বদলে। তো হঠাৎ আমি নিজে আবিষ্কার করা শুরু করলাম যে আমার তো আসলে একটা বিস্মৃতির মধ্যে আছি, এবং আমাকে তো আসলে আমার দেশের ভূখণ্ড সম্বন্ধে যদি আমার একটা পরিষ্কার ধারণা না থাকে, আমার রাজনৈতিক ইতিহাস যদি আমি ঠিক মতো না জানি, তাহলে আমার জমিনটা কি, আমার কাজের জমিনটা কি, আমি কি নিয়ে তাহলে চলচ্চিত্র নির্মাণ করব? তো কিন্তু আমার তো একটা বয়স হয়ে গেছে তখন, অলরেডি আই এম 22, 23, আরো বেশি 30, মানে 20, মিড 20 পার করছি সেই সময়। কিন্তু তো আমার জন্য ইটস টু লেট যে সিনেমা পড়াশোনা করে। তো আমার মনে হচ্ছে সিনেমা বানানোর মধ্যে দিয়েই একটা ভূখণ্ডের সাথে যুক্ত হয়, এবং আমার যে বৃহত্তর রাজনৈতিক ইতিহাস এবং ঐতিহ্যের সাথে যুক্ত হইতে হবে রাজনৈতিক নির্মাণের, মানে চলচ্চিত্র নির্মাণের পদ্ধতির মধ্যে দিয়ে। সুতরাং আমি চেষ্টা করলাম যেই জিনিস সম্বন্ধে আমার জানার ইচ্ছা হয়, সেই জিনিস সম্বন্ধে জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেই জিনিসের উপর চলচ্চিত্র নির্মাণ করে ফেলা। তাহলে আমি 5-6 বছর তাহলে ওটা নিয়ে পড়াশোনা করবো, তো মানে সেটা একটা প্রসেস। মানে আপনার বেড়ে ওঠাটা চলচ্চিত্র নির্মাতা হিসাবে এক ধরনের রাজনৈতিক যে দীক্ষা বলি, বা এক ধরনের সমাজের ভেতরে যে রাজনীতি সক্রিয় ছিল, সেই সক্রিয়তার ভেতর দিয়ে আসলে আপনার এই যে অভিযাত্রা, সেই অভিযাত্রার ভেতর দিয়ে এই শেষ দুটি ছবি যদি বলি, খাঁচা এবং নকশিকাঁথার জমিন, সেটা আমরা একটি দেখতে পেয়েছি, নকশিকাঁথার জমিন এখনো দেখিনি, দেখবো নিশ্চয়ই। এই দুটি ছবিতেই আমরা দেখেছি যে জয়া আহসান অভিনয় করেছেন, এবং তাকে আপনি কাস্ট করেছেন, এবং আরো অনেক শিল্পীরা কাজ করেছেন। যদি তাদের সম্পর্কে একটু জানতে চাই যে এই ছবিটি তারা আসলে কতটুকু, ইংরেজিতে যদি বলি, ক্যারি আউট করতে পেরেছে, মানে চরিত্রকে তারা বহন করে নিয়ে যেতে পেরেছেন গোটা কাজে। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি যে আমার চরিত্রগুলা, জয়া আহসান তো আমার সাথে খাঁচা চলচ্চিত্রেও ছিল, এবং ও যেহেতু অনেক সিরিয়াস, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমার এমন বয়সের এমন চরিত্র দরকার ছিল যাদের 15-16 বছর বয়সে বিয়ে হয়ে যায়, এবং যখন 71-এ যাদের ছেলেদের বয়স 20-21 মতো থাকে। তো বয়স টয়স সব দিক থেকেই জয়া আহসান এবং সেউতিকে, এবং দুই বোনের যেই বর্ণনা ছিল বিধবাদের কথাতে, তার সাথেও জয়া আহসান এবং সেউতি, এই দুজনই সবচেয়ে বেশি আমার কাছে উপযুক্ত মনে হয়েছে। এবং তাদের সাথে আমি প্রায় 1 বছর আগে থেকে কথা বলা শুরু করেছি, আমরা নিজেরা এটা নিয়ে, এই চরিত্রগুলা কিভাবে করে এদের ক্যারেক্টারে, যেহেতু দুইজনের খুবই
ক্যারেক্টারের বৈশিষ্ট্যগুলা খুবই সিগনিফিকেন্ট, মানে ওটা বইয়ের মধ্যেই খুবই এইভাবে ছিল, মানে খুবই, হ্যাঁ। তো সেই রাহেলা এবং সালেহা, তো সেইটার দিক থেকেও সেটাও তৈরি করার ব্যাপার ছিল, এবং যেটা জয়ার সাথে এবং সেউতির সাথে যায়, দুইজনের আদল এবং আপনার এই যে চরিত্র বাছাই সেটা মানে খুবই যুক্তিযুক্ত হয়েছে বলে আমারও মনে হয়েছে। মানে একটা জিনিস শুধু আমাকে অ্যাড করতে হয়েছে, সেটা হচ্ছে এটা তো আসলে একটা মুসলিম পরিবারের মহাভারতের মতো, এটা একই পরিবারের মধ্যে এই জ্ঞাতির সাথে জ্ঞাতির যুদ্ধ যেটা আর কি মহাভারতে আছে, এবং তার মধ্যে নারীর কিভাবে এফেক্ট হচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে যে এই ক্রস, যে এই যে চাচার সাথে ভাতিজার একটা সম্পর্ক, মানে আবার বাবা এরকম, আবার দুই বোন, তার জন্য, হ্যাঁ দুই বোন, তো সে তো কটা চোখের, রাহেলাকে আমার কটা চোখের লেন্স তৈরি করতে পারে, আমাকে প্রায় 6-7 সেট লেন্স ব্যবহার করতে হয়েছে আর কি। একটা তার ছেলের কটা এরকম, তার মার কটা এরকম একটা, আবার কালো চোখের। তো এটা গুলো নিয়ে আমি অবশ্য বেশি কথা বলি না, এগুলা নিয়ে, কারণ এটা চলচ্চিত্রের মধ্যে আছে। তো এই ধরনের কিছু জিনিস করতে হয়েছে আর কি চলচ্চিত্রটার জন্য। আচ্ছা, তো আমরা আশা করি যে আপনার মানে যখন বাংলাদেশে নকশিকাঁথার জমিন মানুষ দেখবে, এই উৎসবের মতোই সমাদৃত হবে। তবে আমরা অনুষ্ঠান শেষে জানতে চাইবো যে সম্প্রতি বাংলাদেশে যে নতুন ধরনের চলচ্চিত্রের একটা জোয়ার আমরা দেখছি, এবং নতুন ধরনের ছবিকে মানুষ গ্রহণ করছে, এবং সেটার অধিকাংশই ভোক্তা হচ্ছে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী। তো এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে ধরনের ছবি বাণিজ্যিক ছবি বলে চলতো, সেগুলোর দিন আসলে শেষ, নতুন ধরনের এক ধরনের ছবি বাজারে আসতে যাচ্ছে যেগুলো বাণিজ্য করবে, এবং সেটি হবে অনেকটাই আমি বলবো যে চিন্তাশীল দর্শকের জন্য চিন্তাশীল চলচ্চিত্র। আপনার কি মনে হয়? আমার মনে হয় এটা ঠিক, কিন্তু কোনো কিছুকে তো আসলে এইভাবে করে বলাটা একটু কঠিন। কারণটা কি, যে যেই দর্শকের যেমন একটা আছে মিডল ফিল্ম, আরেকটা আছে খুবই ইন্ডিপেন্ডেন্ট মানে চলচ্চিত্র, যেটা আসলে চলচ্চিত্র ও যেই এটাকে বলে অ্যাপ্রিসিয়েশন না থাকলে বা চলচ্চিত্র সম্বন্ধে শিক্ষা না থাকলে যেটা বোঝা কঠিন। তো নানা ধরনের চলচ্চিত্র থাকে। তো তো এখন যেমন কোরিয়ার মতো জায়গায় বা আরো এরকম কিছু রাষ্ট্র আছে যেখানে যারা নাকি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম তৈরি করছে, যেটা ভাষার দিক থেকে নিরীক্ষাধর্মী, চিন্তার দিক থেকে একটু বেশি সিরিয়াস, যেটা মিডল ফিল্মও নাই বলা যায়, সেগুলাকে সরকার রিলিজের সময় টাকা দেয়, এটা সরকার টাকা দেয়। এনএফডিসি এরকম 40টা সিনেমা কিনে নেয়, শুধু যে অনুদানের ব্যাপার আছে সেটা না। তো সব ছবি আসলে আমি মনে করি না যে দর্শক সমাদৃত হবে। যেমন অনেক অনেক সিনেমা আছে যে সিনেমা সমাদৃত হতে হলে পরে যেই পরিমাণ চলচ্চিত্রের উপর শিক্ষা দীক্ষা বা সার্বিকভাবে সেটা সবার একই সাথে চলচ্চিত্র এবং রাষ্ট্র একই সাথে প্যারালালি একটা জায়গায় পৌঁছেছে, এটা আমার মনে হয় না। তো সেই দিক থেকে যে ধরনের ছবি মানে বাণিজ্যিক ছবি বলে আসলে এফডিসি কেন্দ্রিক ছবি এক ধরনের চলে আসছিল বাংলাদেশে, সেটা কি রিপ্লেস হচ্ছে কিনা, প্রতিস্থাপিত হচ্ছে কিনা? সেটা স্বাভাবিকভাবে রিপ্লেস হবে। কারণটা কি, যে এফডিসি এখন, এটা শুনতে তো খারাপ লাগতে পারে, এফডিসি নিজেই আসলে কতটা ফাংশনিং এখন পৃথিবীতে নানা রকম ওটিটি প্ল্যাটফর্ম তো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, নেটফ্লিক্স, এটা তো সেটা আসলে নতুন প্রজন্ম যে নাকি আইফোন হাতে নিয়ে জন্মাচ্ছে, সেটা আমাদের চাওয়া না চাওয়ার উপর বদলাবে না, সেটা নিজের ধারাতেই নিজের মতো করেই বদলাবে, সেটা ফর গুড অর ফর ওয়ার্স্ট। কারণটা কি, যে ভালো খারাপ দুইটা মিলেই বদলাবে। এই কারণে বলছি যে দেখতে বদলানো বা এক ধরনের আগের মতো বাণিজ্যিক ছবি মতো না হওয়া মানেই এটা বাণিজ্যিক ছবি না, তাও না। এখন নতুন ধারায় নতুন ধরনের চেহারায় আসলে বাণিজ্য ছবি উপস্থাপন হবে, এবং সেটা এর জন্যই হবে যে আগের আমাদের যে নতুন প্রজন্ম, সেই প্রজন্ম তো আগের চলচ্চিত্র দেখেই নাই, সে তো নতুন জিনিস দেখেই বড় হচ্ছে। তো স্বাভাবিকভাবেই ওটার একটা আগের চেহারা থাকবে না। এটা মানে আমাদের চাওয়া না চাওয়ার উপরেও নির্ভর করবে না, আর এটা নিজের থেকেই বদলাবে। এটা ফিল্ম স্কুল তৈরি হবে, এটা বাজারের চাহিদা। এটা সম্বন্ধে একটা ছোট কথা বলে শেষ করতে চাই আমি। আপনি কোনো কিছুই মানে খুব অল্প জিনিসই আপনি আসলে নিজে
ভোক্তা হিসাবে বা শিল্পী হিসাবে চুজ মানে আপনি চুজ করছেন বা আপনি নির্বাচন করছেন, এইটা বাজারই আপনাকে বলে দিচ্ছে এই আইফোন 13 শেষ হয়ে গেছে, এখন আপনি আইফোন 14 ব্যবহার করবেন, আইফোন 14 শেষ হয়ে গেছে আইফোন 15 ব্যবহার করবেন। সেরকমই আপনার অন্যান্য জিনিসগুলো নিয়ে আমরা যেগুলো কথা বলছি সেগুলোও আমাদের উপরেই নির্ভর করবে এবং ওই ইয়াং জেনারেশন যেভাবে চাবে সেভাবে করেই হবে তা না। আসলে তার মধ্যে যার যার একটা রাজনৈতিক ভাবে বা নানাভাবে একটা রেজিস্ট্যান্স বা আমরা যার মধ্যে প্রতিরোধ থাকবে সে একরকম একটা থাকবে। আর বেশিরভাগই 30% হয়তো নিজের উপর নির্ভর করবে, বাকিটুকু আসলে বাজারই নির্ধারণ করে দিবে। এটা বলতে যাচ্ছি মানে ইট ইজ নট খুব বেশি যে নিজের হাতের উপর থাকবে সেটা, এর মানে আমি খুব সিনিক্যাল হইতে চাচ্ছি না সংখ্যাবাদী, কিন্তু এটা বাস্তব। মানে যুগ পরিবর্তন হবে এবং সেই সাথে শিল্পের রূপ রস গন্ধ পরিবর্তন হবে। সবটা আবার খুব শিল্প হবে বিষয়টা তাও না, আবার একদম ফুল কমার্শিয়াল ফিল্ম হবে, মিডল সিনেমা হবে, অনেক রকম সিনেমাই হবে, সেরিব্রাল ফিল্ম হবে। কিন্তু এই যে এক ধরনের বৈচিত্র্য সেটা আমরা আরো বেশি করে পাবো, এটা অন্তত প্রত্যাশা করি আর কি। এটা নিয়ে আলাদা কথা বলতে হবে, কারণ এটা পুরো একটা, এটার সাথে আরো অনেক বাজারের সাথে এবং যেভাবে করে এখন পুঁজি চলচ্চিত্রে, আগে যেভাবে পুঁজি চলচ্চিত্রে বিনিয়োগ হইতো আর এখন কিভাবে পুঁজি চলচ্চিত্রে বিনিয়োগ হচ্ছে তার সাথে এটা সম্পূর্ণ সম্পর্কিত। সুতরাং আমরা এটাকে ধরেন ফাট করে এনজিওর যুগ আসার পরে কর্পোরেট যুগ আসলো, কর্পোরেট যুগ আসার পরে আরেকটা নতুন যুগে আমরা পা দিচ্ছি, তো এগুলোর সাথে সাথে কিভাবে বিনিয়োগ হচ্ছে তার সাথেও এগুলো সম্পর্ক আছে। তো এগুলো একটা আলাদা বিষয়, এটা নিয়ে আমরা আলাদা একটি কথা বলতে পারবো। সেটাই, মানে অর্থনৈতিক, সেটা রাজনৈতিক অর্থনীতি যেমন আছে, আবার অর্থনৈতিক পরিস্থিতিও আছে, আবার রাজনৈতিক পরিস্থিতিও আছে। শুধু যে আসলে কোন সময়ে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে কোন ধরনের বিনিয়োগ তৈরি হয় এবং তারা কোন ব্যাপার আগ্রহী হয়ে ওঠে, বাজার কতটুকু আসলে তৈরি আছে, আগ্রহ আছে কিনা, সেই অনুযায়ী চাহিদা তৈরি আছে কিনা, এগুলো আসলে নানা বিষয় আমি বলবো যে ভেরিয়েবলস সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। তা তো ঠিকই। আকরাম খান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন সিনেমার আলাপ অনুষ্ঠানে। সরি, আমি আসলে সব কথা বলতে পারি নাই, আমি একটা হাফ হাফ কথা বলেছি, আরেক কোনো এক সময় আমরা আলাদা ইনফর্মালি কথা বলে নিব। নিশ্চয়, মানে নকশিকাঁথার জমিন যখন রিলিজ হবে, মুক্তি হবে, তখন হয়তো আমরা আলোচনা করতে পারি। জি জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যে এতক্ষণ যে আলাপটি দেখলেন আকরাম খানের সঙ্গে, সিনেমার আলাপ, তো নিশ্চয়ই আশা করি যে আপনারা উপভোগ করেছেন সিনেমা এবং সিনেমার নানা বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে আবারও নিশ্চয়ই কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।